আওয়ামী লীগের চিহ্নিত দোসররা বিএনপি সদস্য হতে পারবে না, যারা ক্ষতি করেনি তাদের বাধা নেই, বললেন আমির খসরু। সরকারে থাকা ফ্যাসিবাদের দোসরদের সরানোর দাবি সালাউদ্দিন আহমেদের, চাইলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন। ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে সমর্থকদের বিক্ষোভ, সচিবালয় অভিমুখে লং মার্চ। কাল থেকে ঢাকা সেনানিবাসের চারপাশের এলাকায় মিছিল সমাবেশ নিষিদ্ধ, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিষেধাজ্ঞা। সংবাদ সন্ধ্যা শিরোনাম শুনছিলেন, পুরো খবর নিয়ে আছি সাফাবিন ফরিদ। আওয়ামী লীগের চিহ্নিত দোসররা বিএনপির সদস্য হতে পারবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে যারা বিএনপির ক্ষতি করেনি তারা সদস্য হতে পারবেন। চট্টগ্রামের সদস্য ফর্ম বিতরণের উদ্বোধনীতে একথা জানান তিনি। এদিকে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেছেন, প্রতিহিংসা রাজনীতি নয়, শান্তিপূর্ণ রাষ্ট্র গঠনে কাজ করছে বিএনপি। চট্টগ্রামের কাজীর দেউড়িতে বিভাগীয় পর্যায়ে সদস্য ফরম বিতরণ ও নবায়নের উদ্বোধনীতে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে তিনি বলেন, বিগত সময়ে যারা বিএনপির কার্যক্রমে বাধা দেয়নি তারা চাইলে বিএনপির সদস্য হতে পারবে, তবে আওয়ামী লীগের চিহ্নিত দোসররা সদস্য হতে পারবে না। এছাড়া বিএনপির ভোট কমার কারণ হতে পারে এমন ব্যক্তিদের দলীয় কার্যক্রম থেকে দূরে রাখতে হবে। রাজনৈতিকভাবে অস্থিরতা সৃষ্টি করে নাই, বিএনপির কার্যক্রমকে প্রতিহত করার চেষ্টা করে নাই, বাধাগ্রস্ত করতে চেষ্টা করে নাই, বিএনপির নেতা কর্মীদেরকে হয়রানির শিকার করে নাই, তাদের হতে বাধা নাই। সুতরাং এই জায়গাটায় আমাদেরকে খুব সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। বাউল দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, প্রতিহিংসার রাজনীতি নয়, শান্তিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে কাজ করছে বিএনপি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, চেয়ারম্যান, তিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য তিনি জীবন দিয়েছেন। কাজে আজকে আমরা গণতন্ত্রের জন্য কাজ করে যাচ্ছি এবং সেই গণতন্ত্রকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী তরুণ দলের আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক বলেন, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের রোডম্যাপ না দিলে জনগণের রোষানলে পড়বে সরকার। যারা নির্বাচনে বিরোধিতা করেন, যারা উপজেলা নির্বাচন চান, যারা ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন চান, যারা মেম্বারের নির্বাচন চান, যারা পৌরসভা নির্বাচন চান, যারা জেলা পরিষদের নির্বাচন চান, বাংলাদেশের মানুষ চায় আগে একটি সংসদ, এমন একটি জনপ্রিয় দল ক্ষমতায় বসুক, সরকার গঠন করুক। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাতীয় প্রেস ক্লাবে ব্রিফিং করছেন বিএনপি নেতা ইশরাক হোসেন, সরাসরি যাব সেখানে। কর্তৃক গ্যাজেট প্রকাশের তারিখ 27শে এপ্রিল 2025। 27শে এপ্রিল 2025 তারিখে নির্বাচন কমিশন রায়ের কপিটি হাতে পাওয়ার পর তার যে বাধ্যবাধকতা রয়েছে 10 দিনের মধ্যে গ্যাজেট প্রকাশ করার, সেই গ্যাজেটটি তারা প্রকাশ করে। এখানে আরেকটা ধোঁয়াশা মাঝখানে সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল, যখন আইন উপদেষ্টা বললেন যে আমাদের কাছে মতামতের জন্য পাঠানো হয়েছে, যেটি নির্বাচন কমিশনের দরকার নেই, তারা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান। পরক্ষণেই তিনি বললেন যে কিন্তু আমাদের মতামত না নিয়েই তারা গ্যাজেটটি করে ফেলেছে। এখন গ্যাজেটটি বা আইনি মতামতের জন্য যে ফাইলটি 5 দিন যাবৎ তার টেবিলে পড়েছিল, সেই বিষয়টি কিন্তু উল্লেখ করা হয় নাই। দ্বিতীয়ত, এখানে নির্বাচন কমিশনের একটা বাধ্যবাধকতা রয়েছে, রায়ের পূর্ণাঙ্গ কপিতে স্পষ্ট লেখা হয়েছে 10 দিনের মধ্যে গ্যাজেট করতে হবে, না হলে তারা কন্টেম্পট অফ কোর্টে পড়ে যেতে পারে। কিন্তু যখন জনগণের সামনে এভাবে উপস্থাপন করা হবে, জনগণ কিন্তু সেটাকে ভিন্নভাবে দেখবে যে আচ্ছা আইন মন্ত্রণালয়কে হয়তো তোয়াক্কা না করে কোনো ধরনের প্রভাব খাটিয়ে নির্বাচন কমিশন থেকে গ্যাজেট করানো হয়েছে কিনা, এই ধরনের একটা চিত্র দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেটা অত্যন্ত
আমি বলবো দুঃখজনক। নির্বাচন কমিশন একটি স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান, তারা আপন গতিতে তারা নিজ সিদ্ধান্তে কাজ করে চলেছে, এই ব্যাপারে আমাদের কোনো কিছু বলার নেই। এখন সর্বশেষ যে বিষয়টি বলতে চাচ্ছি, গ্যাজেট প্রকাশের 20 দিন হয়ে গিয়েছে, এখন পর্যন্ত আমাকে শপথ গ্রহণ করানোর জন্য কোনো ধরনের পদক্ষেপ বর্তমান সরকার নেয় নাই, যেটি কিনা তাদের এখতিয়ারে পড়ে। বর্তমান সরকার বলতে স্থানীয় সরকার বিভাগকে বোঝানো হচ্ছে, যেখানে নির্বাচন কমিশন থেকে এই নির্দেশনাটি গ্যাজেট সহ স্থানীয় সরকার বিভাগে অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাবর পাঠানো হয়। পাঠানোর পর তারা আরেকটি যে কাজ করে, সেটিকে আইনের দৃষ্টিতে অনেকেই বলেছে এটি বেআইনি, সেটি হলো তারা পাল্টা নির্বাচন কমিশনকে চিঠি লিখে সেখানে একাধিক একটা রেফারেন্স দিয়ে বলার চেষ্টা করে যে এখানে আপিল করবে কি না। অথচ নির্বাচন কমিশন কিন্তু তার যে আইনজীবী প্যানেল রয়েছে, তার যে বিজ্ঞ আইনজীবীরা রয়েছেন এবং তার যে প্রক্রিয়া রয়েছে, সেটি সম্পন্ন করে পূর্ণাঙ্গ কমিশন মিলেই কিন্তু সিদ্ধান্ত দিয়ে গ্যাজেট প্রকাশ করে ফেলেছে। অতএব এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয় কি নির্বাচন কমিশনকে অলমোস্ট নির্দেশনা দিতে পারে কিনা, সেই বিষয়টি এখন প্রশ্নে চলে এসেছে। তো এখানে আমরা দেখছি যে নির্বাচন কমিশনের উপর ইতিমধ্যেই এই সরকার এক ধরনের হস্তক্ষেপ শুরু করেছে এবং সেটি আগামী জাতীয় নির্বাচনের আগে কি ধরনের প্রভাব ফেলতে পারে সেটা নিয়ে জনগণ এখন শঙ্কিত হয়ে পড়েছে। এদের এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা পরিষদ রয়েছে, এই উপদেষ্টা পরিষদের অধীনে একটি সঠিক, সুস্থ, নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে কিনা সেটা নিয়ে জনমনে এখন শুধু সন্দেহ না, তারা এখন স্পষ্টতই দেখতে পাচ্ছে এটি সম্ভব নয়। আর আরেকটি যে কথা বলতে চাই, যে সেই ব্যাপারেও নির্বাচন কমিশনও পাল্টা উত্তর দিয়েছে যে তারা সম্পূর্ণ আইনি ব্যাখ্যা দিয়ে কোন কোন গ্রাউন্ডে কিভাবে তারা এই সিদ্ধান্তটি নিয়েছে এবং গ্যাজেটটি প্রকাশ করেছে। সেটি পাওয়ার পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় তারা এখন কালক্ষেপণ করার জন্য আবারও চিঠি দিয়েছে। এখন কোথায় দিয়েছে সেটা বলতে পারছি না। কেউ বলছে আইন মন্ত্রণালয় দিয়েছে, কেউ বলছে সলিসিটর অফিসে দিয়েছে। নানা ধরনের কালক্ষেপণের আশ্রয় তারা নিয়েছে। এটির মধ্যে দিয়ে স্পষ্টতই বোঝা যায় যে একটি সরকারের ভেতর একটি সরকার রয়েছে যারা এখন দলীয় আচরণ করছে, তারা একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য তাদের পলিসি অনুযায়ী তারা কাজ করে চলেছে। কারণ এর মাঝে আরেকটি ঘটনা আপনারা দেখতে পাবেন যে এনসিপি থেকে একটি এনসিপি একটি তারা বিবৃতি দেয়, সেখানে বলা হয় যে এরকম এই রায়ের বিষয়ে পর্যবেক্ষণ করা হয়, এমনকি যে বিচারক তার ব্যাপারেও বিষোদ্গার করা হয়, যেটি কিনা অত্যন্ত দুঃখজনক। সেটা আমরা আওয়ামী লীগ আমলে দেখতে পেয়েছি যে তাদের পক্ষে কোনো রায় না গেলে সেটা বিচারকদের উপরে তারা টার্গেট করত। বিচারকদের বিষয়ে প্রথমে তারা হুমকি ধামকি দিত, পরবর্তীতে অন্যান্য ব্যবস্থা নেওয়ার কথা বলতো, যেটি কিনা আলামত আমাদের কাছে রয়েছে। আমরা পরবর্তীতে আপনাদেরকে সবকিছু প্রোভাইড করে দিব। তো আমার প্রশ্ন হচ্ছে যে জাতীয় প্রেস ক্লাবে ইশরাক হোসেনের ব্রিফিং এর অংশবিশেষ দেখছিলেন। এর আগে আদালতের নির্দেশনা অনুযায়ী ইশরাক হোসেনকে মেয়র পদের শপথ গ্রহণ বিলম্বের প্রতিবাদে নগর ভবন 2 সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচি পালন করা হয়েছে। ঢাকাবাসীর ব্যানারে এই কর্মসূচিতে অংশ নেন ইশরাক সমর্থকরা। কর্মসূচিতে বক্তারা বলেন, বিএনপি নেতা ইশরাক হোসেনকে দ্রুত মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। গেজেট প্রকাশের পরও শপথ না করানোকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন বিক্ষোভকারীরা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবিতে শনিবার সকালে নগর ভবনের সামনে বিক্ষোভ করেন হাজারো মানুষ। সকাল 9টার পর থেকেই জড়ো হতে শুরু করেন ইশরাক সমর্থকরা। বেলা গড়ানোর সাথে সাথে বাড়তে থাকে সমর্থকদের সংখ্যা, যা বিস্তৃতি পায় নগর ভবন থেকে আশপাশের এলাকা পর্যন্ত। পরে নগর ভবনের সামনে থেকে সচিবালয় অভিমুখে যাত্রা করে একটি বিক্ষোভ মিছিলটি সচিবালয় হয়ে প্রেস ক্লাব ঘুরে আবারও নগর ভবনের সামনে এসে শেষ হয়। এ সময় সমর্থকরা স্লোগানে দাবি জানান, দ্রুত সময়ের মধ্যে ইশরাক হোসেনকে মেয়র পদ বুঝিয়ে দিতে হবে।
বুঝিয়ে দিচ্ছে না বলে আজকে তার সমর্থকরা, কর্মী সমর্থকরা এবং সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে। আমাদের মেয়রকে নগর ভবনে বসিয়ে দেওয়া হোক, এটা হচ্ছে আমাদের দাবি। আমরা যদি ট্যাক্স দিয়ে থাকি তাহলে আমগো নগর পিতা দরকার, ওখানে বাপ না থাকলে সন্তানের কি দাম আছে। আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ইশরাক হোসেনকে মেয়রের বৈধতা দেওয়ার পরও তার শপথ অনুষ্ঠানের বিলম্বকে ষড়যন্ত্র বলছেন সমর্থকরা। একটি মহল বাধা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেন তারা। কুচক্রি মহল চেষ্টা করতেছে ইঞ্জিনিয়ার ইশরাককে কোনো মতেই নগর পিতা না বানানোর জন্য, কিন্তু আমরা ঘোর প্রতিবাদ করি। আজ অবধি তার এই শপথ গ্রহণ এসে বিলম্বিত হচ্ছে, আমরা এটা নিয়ে শঙ্কিত। যেহেতু হাইকোর্ট আমাদেরকে রায় দিয়েছে, গ্যাজেট পাস হয়েছে, আমরা এখন এছাড়া অন্য কিছু আর চাইতেছি না। রোববার একই দাবিতে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে ইশরাক সমর্থকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলেও জানান তারা। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারে থাকা ফ্যাসিবাদের দোসরদের সরিয়ে ডিসেম্বরের মধ্যে সুষ্ঠু নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। খুলনা সার্কিট হাউস মাঠে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে তিনি এই আহ্বান জানান। সালাউদ্দিন আহমেদ বলেন, সংস্কার ও বিচার চলমান প্রক্রিয়া, যেই সরকারি আসুক এটি চলমান থাকবে, তবে এর দোহাই দিয়ে দেশের গণতন্ত্রকে আটকে রাখা যাবে না। সরকারের মধ্যে আওয়ামী লীগের দোসর রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তাদের সরিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে। করিডোর নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করারও আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। যে কথা আপনি আমাদেরকে দিয়েছিলেন, সংস্কার এবং বিচার চলমান প্রক্রিয়া, সেটা চালু থাকবে যারাই সরকারে আসুক। যাদের পরামর্শে আপনি বিভ্রান্ত হচ্ছেন, সেই ফ্যাসিবাদের দোসরদেরকে আপনার উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ করুন। মাইক্রো ক্রেডিটের জন্য আলাদা ব্যাংক স্থাপন ও নতুন আইন প্রণয়নে গুরুত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনুস। সকালে রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, ক্ষুদ্র ঋণ ব্যবস্থাই প্রকৃত ব্যাংক, কারণ এটি জামানত নয়, বিশ্বাসের ওপর চলে। শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নবনির্মিত মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ ভবন উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। এ সময় ডক্টর ইউনুস বলেন, আলাদা মাইক্রো ক্রেডিট ব্যাংক স্থাপন জরুরি, এজন্য নতুন একটি আইন প্রয়োজন। সামাজিক ব্যবসার মডেলে পরিচালিত এই ব্যাংকে মালিকরা মুনাফা তুলতে পারবেন না। আগামীতে সারা বিশ্বকেই এই পদ্ধতিতে আসতে হবে। মাইক্রো ক্রেডিট ব্যাংক নামে একটা আইন করতে হবে, যেটা আইনের কথা আভাসিক নিয়ে আমরা পাচ্ছি এখানে। এটা পরিষ্কারভাবে এটা নতুন একটা ব্যাংক হতে হবে, নতুন আইনে। সেটা রেগুলেটরি অথরিটি, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি হতে পারে, ভিন্ন অথরিটি হতে পারে, কিন্তু উই নিড এ সেপারেট ব্যাংকিং ল। অধ্যাপক ইউনুস বলেন, মানুষ জন্মগতভাবেই উদ্যোক্তা। এই ব্যাংকের লক্ষ্য হবে তাদেরকে উদ্যোক্তা হতে সহায়তা করা, এতে বেকারত্ব কমবে। মানুষ মাত্রই উদ্যোক্তা, সে চাকরি চাইবে না, নিজে উদ্যোক্তা হবে। এই উদ্যোক্তা হওয়ার জন্য তাকে আমরা হাতে সরঞ্জাম তুলে দিচ্ছি, যে কারণে সে উদ্যোক্তা হতে পারবে। এখন আমরা তরুণদের, তাদের পরিবারের সদস্য, তাদের ছেলে মেয়ে যারা আছে, যারা চাকরি সন্ধানে বয়স হইতে হতে সবাই বলে চাকরি খোঁজো, এটা আর বলবে না, যেহেতু মাইক্রো ক্রেডিট ব্যাংক আছে। দেশে মাইক্রো ক্রেডিট প্রতিষ্ঠানগুলোকে ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে বলেও মত দেন প্রধান উপদেষ্টা। জামানতওয়ালা ব্যাংক, যারা প্রকৃত ব্যাংক। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশে অবস্থানরত অবৈধ ভারতীয়দের পুশিন নয়, যথাযথ প্রক্রিয়ায় ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারতে কোনো বাংলাদেশি থাকলে তাদেরকেও কূটনৈতিক চ্যানেলে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছেন তিনি। সকালে সাতক্ষীরায় সুন্দরবনে বিজিবির ভাসমান বিওপি উদ্বোধন শেষে সব কথা বলেন উপদেষ্টা। এদিকে পতাকা বৈঠকের মাধ্যমে প্রতিবাদের পাশাপাশি বিএসএফ এর পুশিন রুখে দিতে সতর্ক বিজিবি। ভারত পাকিস্তান সংঘাত শুরুর পর থেকেই সীমান্ত দিয়ে অবৈধভাবে পুশিন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ পর্যন্ত প্রায় 350 নাগরিককে এপারে ঠেলে দিয়েছে তারা। রোহিঙ্গাদের পুশিনের ঘটনাও ঘটেছে। বাংলাদেশ ভারত জলসীমার সুরক্ষা বাড়াতে সাতক্ষীরার শ্যামনগরের রায়মঙ্গল নদী ও বয়সিংখালের সংযোগস্থলে ভাসমান সীমান্ত পর্যবেক্ষণ কেন্দ্র বিওপি উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে বলেন, ভারতের পুশিন নিয়ে কূটনৈতিক চ্যানেলে প্রতিবাদ জানিয়েছে ঢাকা। একের পর এক পুশিনকে ভারতের উস্কান হিসাবে দেখছে না স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, বাংলাদেশ থেকে অবৈধ ভারতীয়দের যথাযথ প্রক্রিয়ায় ফেরত পাঠানো হবে।
এ বিষয়ে তালিকা করবে সরকার। ওরকম উস্কানিমূলক মনে হচ্ছে না, যেহেতু এর আগেও কিন্তু ওনারা এক সময় এই পুশিংটা করছিল অনেক আগে। অবৈধভাবে ইন্ডিয়ান যারা আছে তাদের আমরা এইভাবে পুষবে কেন, আমরা যে প্রপার চ্যানেল আছে ওইভাবে পাঠাবো, যেহেতু এইভাবে অবৈধভাবে পাঠানোটা কিন্তু আইনত সিদ্ধ না। বিজিবি মহাপরিচালক জানান, পতাকা বৈঠকে পুশিনের প্রতিবাদ জানানো হয়েছে। এ ধরনের একাধিক চেষ্টা রুখে দেওয়া হয়েছে। রিভারাইন বর্ডার গার্ড কোম্পানি আছে, যেটা মূলত এই সুন্দরবন এলাকায় এটা পাহারা দেওয়া, টহল করা এবং চোরাচালান প্রতিরোধ করা, যে কোনো ধরনের অপরাধ প্রতিরোধ করার জন্য। এটি দিয়ে চোরাচালানের বেশ একটা বড় চক্র সক্রিয় ছিল। এটা প্রতিরোধ করার জন্য আমি সিদ্ধান্ত গ্রহণ করি, এর মাধ্যমে এই এলাকায় চোরাচালান আরো প্রতিহত সুন্দরভাবে, অপরাধ এবং চোরাচালান আরো সুন্দরভাবে প্রতিহত করার আশা রাখি। পুশিনের কারণে দেশে জঙ্গি সন্ত্রাসীদের ঢুকে পড়ার সংখ্যা উড়িয়ে দিচ্ছে না বিজিবি। সে কারণে সীমান্তে সতর্ক রয়েছে বাহিনীটি। বাংলাদেশ ভারতের 4156 কিলোমিটার সীমান্তের মধ্যে 180 কিলোমিটার নদী ঘেরা, এর মধ্যে 79 কিলোমিটার সুন্দরবনের অন্তর্গত। সুন্দরবনের বিস্তীর্ণ জলাভূমি, নদীঘেরা সীমান্ত এলাকার স্থলপথে নিয়মিত টহল ও নিরাপত্তা বজায় রাখতেই এ ভাসমান বিওপি। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ভয়েসিং চ্যানেল, শ্যামনগর, সাতক্ষীরা। কাল থেকে ঢাকা সেনানিবাসের চারপাশের এলাকায় মিছিল, সভা, সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সর্বসাধারণের চলাচল ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এতে বলা হয়, কচুক্ষেত সড়ক, বিজয় সরণি থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকা, শাহীন কলেজ থেকে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ। এছাড়াও নিষেধাজ্ঞার আওতায় আছে সৈনিক ক্লাব মোড়, ভাসানটেক, মাটিকাটা, ইসিবি চত্বর সংলগ্ন এলাকা। মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। তবে তার ছেলে সজীব, রাতুল শেখ ও স্ত্রী জাহেদাকে খালাস দেয়া হয়েছে। এ কারণে অসন্তোষ জানিয়েছে আসিয়ার পরিবার। রায়ের কপি পর্যালোচনার পরে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। মাত্র 14 কার্যদিবসে ঘোষণা করা হলো এই মামলার রায়। মাগুরায় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে গত 5 মার্চ ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশু আসিয়া। 7 দিন পর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় তার। দ্রুত বিচার দাবিতে দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ। এ ঘটনায় ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হল শনিবার। এর আগে সকাল 9:30টার দিকে 4 আসামিকে আদালতে নেওয়া হয়। এর পরপরই রায় ঘোষণা করেন জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড এবং 1 লাখ টাকা জরিমানা করেছে আদালত। অভিযোগ প্রমাণ না হয় খালাস পেয়েছেন 3 আসামি। এতে অসন্তোষ জানিয়েছেন মামলার বাদী আসিয়ার মা। কিসের গোসল ওরা তিনটাই তো সারা পেয়ে গেছে, ওরা তিনটাই তো জানতো বড় মেয়েটার হুমকিতে মারধর করেছে, প্রচুর মারা মারিছে, তো খুশি হবো কি করে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ডের রায়ের মাধ্যমে স্বাধীন বিচার ব্যবস্থার বহিঃপ্রকাশ ঘটেছে। আসামি খালাসের বিষয়ে রায়ের কপি পর্যালোচনার পর উচ্চ আদালতে আপিলের সিদ্ধান্ত নেওয়া হবে। প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ডের ঘোষণা দিয়েছেন এবং অন্যান্য আসামিদেরকে খালাস করেছেন। এটি হচ্ছে স্বাধীন বিচার ব্যবস্থার বহিঃপ্রকাশ। বিজ্ঞ বিচারিক আদালত অ্যাকুইট বা খালাস করেছেন, সেই রায়ের কপি সংগ্রহ করে সেটাকে পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে তাদের দ্বারা ইনস্ট্রাক্টেড হলে পরবর্তীতে এই আইনের সেকশন 28 অনুযায়ী উচ্চ আদালতে নির্ধারিত বিধিবদ্ধ সময়ের মধ্যে তখন আপিল দায়ের করার সুযোগ রয়েছে। এদিকে রায়ে 3 জন খালাস পাওয়ায় সন্তোষ জানান আসামি পক্ষের আইনজীবী। আমি এই রায়ের প্রতি সন্তুষ্ট, যেহেতু আমার 3 জন আসামি খালাস পেয়েছে এবং 1 নম্বর আসামি হিটু শেখের ফাঁসি হয়েছে, সে যদি উচ্চতর আদালতে যেতে চায় যেতে পারে। গত 13 মে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রায়ের এই দিন ঠিক করেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নগর দূষণে দায়ীরা প্রত্যক্ষ পরোক্ষভাবে রাজনৈতিক সুবিধাভোগী। তাই দলগুলোর নির্বাচনী ইশতেহার ও সাংগঠনিক কর্মসূচিতে দৃষ্টিভঙ্গির পরিবর্তন, আইন ও নীতিমালা চর্চার দাবি জানিয়েছেন পরিবেশ গবেষক ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তারা দাবি করেন, রাজনীতিবিদরা চাইলে পরিবেশ বান্ধব টেকসই নগর গড়ে তোলা সম্ভব। কয়েক বছর ধরেই বিশ্বের শীর্ষ দূষিত শহরের তালিকায় ঢাকা। বায়ু দূষণ তীব্র হচ্ছে এখানে। বাতাসে ভেসে বেড়ায় স্বাভাবিকের চেয়ে 17 গুণ বেশি বস্তুকণা। পানি দূষণও মাত্রাতিরিক্ত, তাই প্রশ্নের মুখে শহরের বাসযোগ্যতা। পরিবেশ ও জনবান্ধব নগরী গড়ার উপায় নিয়ে শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজন করা হয় আলোচনা সভা। গবেষক ও পরিবেশ কর্মীদের দাবি, শহরের এমন পরিস্থিতির জন্য রাজনৈতিক দলগুলোর দায় সবচেয়ে বেশি, কারণ দূষণকারীরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনৈতিক সুবিধাভোগী। হাজার কোটি টাকার প্রকল্পই নিই না কেন, রাজনৈতিক সদিচ্ছা না থাকলে সেটি কখনো বাস্তবায়ন সম্ভব নয়। সবাই মিলে নির্মল বায়ু আইনটি 2019 সালে তৈরি করা হয়েছিল, সেটি কিন্তু এখনো প্যাকেটবন্দি আছে। সরকারের আমব্রেলার নিচে সবাই, তাহলে আমরা একযোগে এক অ্যাপ্রোচে কাজ করলে কোথায় গাছ লাগানো দরকার, কোথায় নদী খনন করা দরকার, কোথায় খাল দখলমুক্ত করা দরকার, তাহলে তো এটা সবচেয়ে ইজি। তাহলে আমাদের রাজনীতিবিদদের কাজ করতে সহজ হতো। আলোচনা সভায় রাজনৈতিক দলগুলোর মধ্যে এনসিপি, গণ অধিকার পরিষদ, বিএনপি, গণসংহতি আন্দোলনের নেতারা অংশ নেন। তারা স্বীকার করেন, নগরের পরিবেশ ঠিক রাখতে রাজনৈতিক দলের অনেক কিছু করার আছে, তাই আগামী নির্বাচনে পরিবেশ বান্ধব ইশতেহার দিতে হবে। যারা রাজনৈতিক নেতৃত্বের জায়গায় এসেছেন, পরিবেশটা ঠিক করতে পারেননি, আর পরিবেশ যদি না ঠিক করতে পারেন তাহলে আসলে কোনো কিছু ঠিক করা সম্ভবপর নয়। যদি পলিটিক্যাল কমিটমেন্ট তৈরি হয়, এবং সেই পলিটিক্যাল কমিটমেন্ট তৈরি হবে যদি নাগরিকরা এরকম আরও অনেক সক্রিয়ভাবে আপনারা চেপে ধরেন এবং জায়গাগুলো সত্যিকার অর্থে মানুষের মধ্যে একটা আলোচনার বিষয় আসে। প্রত্যেক নেতারা কিন্তু এলাকায় এলাকায় অনেক গাছ লাগাতো। আমরা আওয়ামী লীগের 15.5 বছরে গাছ কাটা দেখেছি, গাছ লাগানো ওইভাবে দেখিনি যে কোনো নেতা 2000, 5000, 20,000 গাছ লাগিয়েছে। বক্তারা বলেন, পরিবেশকে উন্নয়নের মূল অংশে রেখেই স্বাস্থ্যকর ও নিরাপদ নগর গড়া সম্ভব। সুন্দরবনের মতো বড়। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 দিন কলম বিরতির পর কর্মসূচি আরও একদিন বাড়িয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রোববার সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত আবারও কলম বিরতির ঘোষণা সংগঠনটির। শনিবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়। একই সাথে সংকট সমাধানে প্রধান উপদেষ্টার নির্দেশনায় কমিটি গঠন করা হলে আলোচনায় বসতে প্রস্তুত বলেও জানান তারা। তবে এ সময় আন্তর্জাতিক যাত্রী সেবা, রপ্তানি এবং এনবিআরের জাতীয় বাজেট প্রণয়ন কার্যক্রম এই কর্মসূচির বাইরে রাখা হয়েছে। এর আগে বুধবার ও বৃহস্পতিবারও এনবিআরের আওতাধীন সব অফিসে কলম বিরতি পালন করা হয়। গত সোমবার মধ্যরাতে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে 2টি বিভাগ গঠনের অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। এতে আপত্তি জানিয়ে বাতিলের দাবি তোলেন আয়কর ও শুল্ক ক্যাডারের সদস্যরা। 6 ঘন্টা কলম বিরতি চলবে। পূর্বের মতোই আন্তর্জাতিক যাত্রী সেবা, রপ্তানি কার্যক্রম এবং জাতীয় বাজেট প্রণয়ন কার্যক্রম এই কর্মসূচির আওতাভুক্ত থাকবে। আমরা আসলে অপেক্ষা করছি যে আমাদের সাথে অবশ্যই দেশের স্বার্থে আমরা আলোচনায় বসবো এবং এর জন্য আমরা অপেক্ষা করছি। এই ছিল সংবাদ সন্ধ্যায়। আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।